হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে তোমাদের ডাব্লিউবিপির বিগত বছরে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেই কোশ্চেনের সাথে সাথে সেই কোশ্চেন রিলেটেড আরও কিছু ইম্পর্টেন্ট টপিক আলোচনা করবো, যেটা আপকামিং তোমাদের যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট আছে। তোমরা যারা নতুন দর্শক আছো তাদের বলে রাখি, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে। নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে। ইউটিউব থেকে যারা দেখছো প্রত্যেক দিন সকালে 10টায় ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে, অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা শহরে যে অ্যাটম বোমাটি ফেলা হয় তার নাম কি ছিল? এটা ডাব্লিউবিপি, ডাব্লিউডাব্লিউসিএফ এবং ডাব্লিউডাব্লিউসিডির 21-এর কোশ্চেন। চারটি অপশান আছে, চারটি অপশানের সঠিক উত্তর অপশান এ লিটিল বয় হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তো এই কোশ্চেন রিলেটেড কিছু আমরা পয়েন্ট নিয়ে আলোচনা করে দিই তোমাদের। লিটিল বয় হচ্ছে এক ধরনের পারমাণবিক অস্ত্রের সাংকেতিক নাম, ঠিক আছে? এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যবহৃত পারমাণবিক বোমা। এটি দিয়ে 1945 সালে 6ই আগস্ট জাপানে হিরোশিমা নগরে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। নেক্সট, লিটিল বয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যানহাটন প্রজেক্ট লস অ্যালামোস ল্যাবরেটরিতে লেফটেন্যান্ট কমান্ডার ফ্রান্সিস বাচের গ্রুপ দ্বারা তৈরি করা হয়েছিল। তাহলে এই লিটিল বয় যে বোমা আছে সেটি কোথায় এবং কার দ্বারা তৈরি করা হয়েছিল, এই লাইনটা পড়লে তোমাদের কিন্তু সেই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। তারপর এর ঠিক 3 দিন পর মানে 1945 সালের 9ই আগস্ট নাগাসাকি শহরে ফ্যাটম্যান নামক আরেকটি পারমাণবিক বোমা কিন্তু ফেলা হয়। তো জাপানে যে দুটি পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, একটির নাম হচ্ছে লিটিল বয়, দ্বিতীয়টির নাম হচ্ছে ফ্যাটম্যান। একটি হচ্ছে 6ই আগস্ট, দ্বিতীয়টি হচ্ছে 9ই আগস্ট। ঠিক আছে, এই টপিকটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এখান থেকে যা কোশ্চেন আসবে আশা করি তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে। ঠিক আছে, খাতা পেন নিয়ে নোট করবে। আমার ক্লাস যখন দেখবে পাশে খাতা পেন রাখবে, সেগুলো নিয়ে নোট করবে। নতুন দর্শক হলে ফলো করবে। নেক্সট, তোমাদের বলে রাখি, তোমরা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা কিছু পিডিএফ লঞ্চ করেছি, যেটা ডাব্লিউবিপি কনস্টেবল প্র্যাকটিস সেট তোমাদের শুধুমাত্র 45 টাকায় পেয়ে যাবে। কেপি কনস্টেবলের প্র্যাকটিস সেট শুধুমাত্র 99 টাকায় পেয়ে যাবে। কেপি কনস্টেবলের 20টা প্র্যাকটিস সেট পাবে, ডাব্লিউবিপি কনস্টেবলের 10টি প্র্যাকটিস সেট পাবে। তার সাথে সাথে যে সমস্ত ক্লাস তোমরা জিকে দেখছো সেই সমস্ত তোমাদের জিকে কোশ্চেনগুলো তোমরা 99 টাকায় 5500 এমসিকিউ কোশ্চেন অ্যান্সারে তোমরা পিডিএফ পেয়ে যাবে। তোমরা যেটা বাই করতে চাও সেটা লিখে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, সেখানে পেমেন্ট আইডি দেবো, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, তারপর আমি পিডিএফগুলো সেন্ড করে দেবো। যে পিডিএফটা নিতে চাও সেই পিডিএফটার নাম লিখে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তাড়াতাড়ি মেসেজ করো। খুবই গুরুত্বপূর্ণ আছে তোমাদের পিডিএফগুলো, অবশ্যই প্রত্যেকে বাই করে ভালো করে পড়বে। নেক্সট, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা? এটা ডাব্লিউপি কনস্টেবল পিলির 19-এর কোশ্চেন। চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মানে তোমাদের ম্যাকমোহন ভারত ও চীন। ঠিক আছে, এখানে পুরো লেখাটা হয়নি। ভারত ও চীনের মধ্যে সীমারেখা হচ্ছে ম্যাকমোহন লাইন। তো এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নিই। ডুরাল লাইন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত। রেড ক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। 38তম উত্তর প্যারালাল উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত। এটা কিন্তু ডাব্লিউপি কনস্টেবল পিলির 18-এর কোশ্চেন। 20তম প্যারালাল লাইন সুদান ও লিবিয়ার মধ্যে অবস্থিত। 22তম হচ্ছে ইজিপ্ট ও সুদানের মধ্যে অবস্থিত। এই জায়গাগুলো থেকে কিন্তু এই কোশ্চেনগুলো হতে পারে আগামী দিনে, যার জন্য আমি তোমাদের কমপ্লিট করে দিলাম। খাতা পেনে নোট করে রাখবে, টপিকগুলো তোমাদের ক্লিয়ার হবে। নেক্সট, নিচে পদার্থগুলির মধ্যে কোনটি পরিবাহী? চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এটা ডাব্লিউপিএসআই পিলি 6-এর কোশ্চেন। চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান বি, গ্রাফাইট হবে তোমাদের সঠিক উত্তর। এক্ষেত্রে তোমাদের বলে রাখি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। গ্রাফাইট বিদ্যুতের একটি ভালো পরিবাহী। রূপা ধাতু তাপের সর্বোচ্চ পরিবাহী। ভালো বিদ্যুতের পরিবাহী হচ্ছে অ্যালুমিনিয়াম, টাংস্টেন, নিকেল। তামা বিদ্যুতের একটি ভালো পরিবাহী। অনেক সময় কোশ্চেন আসে যে তামা বিদ্যুতের পরিবাহী কি পরিবাহী না, সেক্ষেত্রে একটা ভালো কিন্তু পরিবাহী। ঠিক আছে, তো এই টপিকগুলো তোমাদের ক্লিয়ার করলাম। কোশ্চেন যদি ঘুরিয়েও দাও এক্সামিনার, সেক্ষেত্রেও তোমরা অ্যাটেন্ড যাতে করতে পারো। আর বলে রাখি, আমাদের ক্লাস থেকে তোমরা 100% কমন পাবে যদি প্রত্যেকটা ক্লাস ভালোভাবে মন দিয়ে দেখো এবং খাতা পেন নিয়ে নোট করো। পরীক্ষা দেওয়ার আগে যদি রিভাইজ করো 100% কমন পাবে, সেটা যে কোনো পরীক্ষা, ডাব্লিউবিপি হোক আর সেন্ট্রাল লেভেলের এমটিএস হোক, ঠিক আছে, বা ডাব্লিউবিসিএস হোক, প্রত্যেক পরীক্ষায় কমন পাবে। নেক্সট কোশ্চেন, জীবদের ক্ষেত্রে নিম্নোক্তর মধ্যে কোনটি অনুপুষ্টিদায়ক নয়? এখানে নয় বলেছে। চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর, লেবু হবে তোমাদের সঠিক উত্তর। এটা ডাব্লিউপিএসআই পিলি 6-এর কোশ্চেন।
তার সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, লেবুর রসে প্রায় 2.2 পিএইচ আছে। যদি লেবুর রসে পিএইচ বলে তাহলে 2.2 পিএইচ। ওকে, এর প্রায় 5% থেকে 6% সাইট্রিক অ্যাসিড, যার কারণে এটি টক স্বাদযুক্ত হয়। ওকে, নেক্সট, পদার্থের যে অবস্থাটি সম্পূর্ণ আয়নিত তাকে কি বলা হয়? এটা WPSI পিলি 6 এর কোশ্চেন। 4টি অপশান আছে, 4টি অপশান সঠিক উত্তর অপশান এ প্লাজমা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। পদার্থের চতুর্থ দশা হচ্ছে প্লাজমা। এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে দিই। কঠিন তরল গ্যাসীয় পরে পদার্থের চতুর্থ দশা অবস্থায় প্লাজমাকে বলা হয়। বোস আইনস্টাইন কনডেনসেট পরমাণুর একটি গুচ্ছকে পরম শূন্য তাপমাত্রা মানে -273.15 কেলভিন ঠান্ডা করা হয়। এটি পদার্থের পঞ্চম দশা। ঠিক আছে, পদার্থের পঞ্চম দশাও আছে, এটাও কিন্তু ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে। -273.5 ডিগ্রি কেলভিনে যদি পদার্থকে ঠান্ডা করা হয় সেটা হচ্ছে পদার্থের পঞ্চম দশা। ওকে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড যদি কোশ্চেন হয় তাহলে এইটা দিতে পারে যে কখন পদার্থের পঞ্চম দশা হয় বা কোন অবস্থাতে পদার্থ পঞ্চম দশায় থাকে। নেক্সট, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পার্ট দেখায়? এটা WPSI পিলি 6 এর কোশ্চেন। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, -40 ডিগ্রি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। কিছু ইম্পর্টেন্ট টপিক, বিশুদ্ধ জলে বরফের গলনাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট বা 0 ডিগ্রি সেলসিয়াস বা 273.15 ডিগ্রি কেলভিন। এটা মনে রাখতে হবে। 3টে কোশ্চেন এখান থেকে হতে পারে। বিশুদ্ধ জলে বরফের গলনাঙ্ক কত? ফারেনহাইট স্কেলে দিয়ে দিতে পারে, সেলসিয়াস স্কেলে দিয়ে দিতে পারে, আর কেলভিন স্কেলে দিয়ে দিতে পারে। তার জন্য আমি 3টেই কিন্তু তোমাদের তুলে ধরেছি। রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু এইভাবেই এসেছিল 2018-তে। জলের কিছু লবণ মেশানো হলো নতুন দ্রবণে ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। জলে যদি কিছু লবণ মেশানো হয় তাহলে নতুন দ্রবণে ফুটনাঙ্ক কিন্তু বৃদ্ধি পাবে। এটা WPSI পিলির 5 কোশ্চেন। দেখো এই জায়গাগুলো থেকে কিন্তু প্রচুরবার কোশ্চেন হয় এবং এইবারও হবে, আর আশা করি এইবার কোশ্চেন হলে তুমি কমন পাবে যদি আমাদের ক্লাস করে থাকো। নেক্সট, রকেটের কার্যনীতি নিউটনের কোন গতির ওপর নির্ভরশীল? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তৃতীয় গতি হবে তোমাদের সঠিক উত্তর। এটা WPSI পিলি 6 এর কোশ্চেন। কিছু ইম্পর্টেন্ট গতিসূত্র প্রদান করেন আইজ্যাক নিউটন। কে প্রদান করেন? আইজ্যাক নিউটন। 3টি গতিসূত্র তিনি কিন্তু দিয়ে যান। আইজ্যাক নিউটন 1887 সালে 3টি গতিসূত্র তৈরি করেছিলেন। কত সালে তৈরি করেছিলেন? 1687, 1800 না, 1687 সাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে নিউটনের গতি তৃতীয় সূত্র বলে যে প্রতিটি ক্রিয়ার একই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ওকে, রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রকে অবলম্বন করে হয়? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত অভিমুখ আছে, যে সেটা অবশ্যই কমেন্টে বলবে। নেক্সট, নিচের কোন সংকেত অ্যালকোহলের উদাহরণ? 4টি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এক্ষেত্রে অপশান বি মানে তোমাদের C7H16 হবে সঠিক উত্তর। এটা WPSI পিলি 6 এর কোশ্চেন। এই সংকেতগুলো মুখস্থ করে রাখবে, এটা কিন্তু একটা দুটো চলেই আসে। কিছু ইম্পর্টেন্ট টপিক, অ্যালকোহল সাধারণ রাসায়নিক সংকেত হচ্ছে CnH2n+2। ওকে, অ্যালকোহলের উদাহরণ CH4 বা মিথেন, C2H6 ইথেন, C3H8 প্রোপেন, বিউটেন হচ্ছে C5H12, পেন্টেন C6H40। এইগুলো তোমাদের অবশ্যই খাতায় নোট করে মুখস্থ করবে, ঘুরিয়ে দিতে পারে। অনেক সময় প্রিভিয়াস ইয়ার এইটা এসছে, এই বছর হয়তো অন্য দিল, এটা দেখতে হবে। অ্যালুমিনিয়াম সংগৃহীত হয় কিসের থেকে? নিচে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি, বক্সাইট হবে সঠিক উত্তর। এটা WPSI পিলি 6 এর কোশ্চেন। তার সাথে কিছু ইম্পর্টেন্ট টপিক, ক্যালেরাইট হলো দস্তা ধাতুর আকরিক, মনে রাখবে দস্তা ধাতুর আকরিক হচ্ছে ক্যালেরাইট। বোনাইট হচ্ছে তামা ধাতুর আকরিক। ম্যাগনেটাইট হচ্ছে লোহার আকরিক। গ্যালেনা হচ্ছে সীসার আকরিক, এটা কিন্তু আসে, গ্যালেনাটা আসে, মনে রাখবে। সিনাবার হচ্ছে পারদের আকরিক। ঠিক আছে, এই পারদের আকরিকটা আর সীসার আকরিকটা VVI কিন্তু আপকামিং এক্সামগুলোর জন্য অবশ্যই নোট করে রাখবে। নেক্সট, মোহনবাগান 1911 সালে IFA শিল্ড জয়ী হয় কোন দলকে পরাজিত করে? WPSI পিলি 5 এর কোশ্চেন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি, ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট হবে সঠিক উত্তর। তো এক্ষেত্রে তোমাদের কিছু ইম্পর্টেন্ট টপিক, ফুটবল ক্লাব মোহনবাগান 1889 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়, এটা কিন্তু চলে আসতেই পারে, এটা কিন্তু
ভিভিআই আছে, কত সালে প্রতিষ্ঠিত? 1889 সালে। আইএফএ শিল্ড হলো ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা দ্বারা আয়োজিত একটি বার্ষিক ফুটবল প্রতিযোগিতা। ওকে, আইএফএ 1893 সালে অস্তিত্ব লাভ করে এবং অ্যাসোসিয়েশন নামে নামকরণ করা হয় একই বছর আইএফএ শিল্ড টুর্নামেন্ট শুরু হয়। তা আইএফএ শিল্ড কি সেটাও আসতে পারে অনেক সময়। ডুরান্ড কাপ, টেন্স কাপের পর এটি ভারতের তৃতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। তো যদি বলে ভারতের তৃতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কি? আইএফএ হবে তোমাদের ভারতের তৃতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। নেক্সট, কোন দেশ ফিফা প্রতিষ্ঠিত হয়? কোন দেশে ফিফা প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর? এটা কিন্তু WBNVF অগ্রগামী 21-এর কোশ্চেন। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি, ফ্রান্স হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। এক্ষেত্রে তোমাদের জানতে হবে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। ফিফা ফ্রান্সের প্যারিসে 1904 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। ফিফার সদর দপ্তর জুরিক, সুইজারল্যান্ডে। প্রথম ফিফা বিশ্বকাপ হয় 1930 সালে অনুষ্ঠিত হয়। রাশিয়াতে অনুষ্ঠিত হয় 2018 সালে ফিফা বিশ্বকাপ। ফ্রান্স যে দেশ কিন্তু জেতে। 2018 সালে আমি ডাটাগুলো তুলে দিলাম, বাকি ডাটাগুলো তোমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, নেক্সট, পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর অবস্থিত? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা? এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর, মানে দামোদর হবে সঠিক উত্তর। এটা WBNVF অগ্রগামী 21-এর কোশ্চেন। কিছু ইম্পর্টেন্ট টপিক যে এই কোশ্চেন রিলেটেড। তেহরি বাঁধ উত্তরাখণ্ডে, ভাগীরথী নদীর তীরে। এটি গঙ্গা প্রধান দুটি প্রবিচের একটি উপর নির্মিত। ওকে, বরাকর নদীর উপর মাইথন বাঁধ নির্মিত হয়েছে, এটা SSC-GD-তে এসছে। সুবর্ণরেখা নদীর উপর চন্ডিল বাঁধ নির্মিত হয়েছে। বরাকর নদীর উপর মাইথন বাঁধ, বরাকর নদীর উপর ভিলাইয়া বাঁধ নির্মিত হয়েছে। ঠিক আছে, তাহলে বরাকর নদীর উপর দুটি বাঁধ, ভিলাইয়া এবং মাইথন, এই দুটি বাঁধ নির্মিত হয়েছে। আর চন্ডিল হচ্ছে সুবর্ণরেখা নদীর ওপর। ঠিক আছে, এগুলো নোট করতে হয়, এগুলো কোশ্চেন রিলেটেড কোশ্চেন কিন্তু করেই যায় এক্সামিনার, কারণ এক্সামিনার আগে প্রিভিয়াস ইয়ারকে ফলো করে যে কোন টপিকগুলো দিয়েছে, কারণ খাটতে চায় না কোনো এক্সামিনার, তাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখে, সেই কোশ্চেন রিলেটেড অন্য কোশ্চেন একটু ঘুরিয়ে দেয়। এইভাবে কিন্তু কমন পাওয়া যায় প্রচুর। দেখবে আমাদের ক্লাস যারা করছো তারা 100% আমি জোর গলায় বলতে পারি কমন তোমরা পাবে। তারপর পরীক্ষা দিয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। কোন ভারতীয় নেতার জন্মদিনে আন্তর্জাতিক বিশ্ব অহিংসা দিবস রূপে পালন করা হয়? এটা WBNVF অগ্রগামীর 21-এর কোশ্চেন, তোমরা প্রত্যেকে পারবে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে মহাত্মা গান্ধী হবে সঠিক উত্তর। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, পশ্চিমবঙ্গ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী হচ্ছে 23শে জানুয়ারি, দেশ নায়ক দিবস হিসাবে উদযাপন করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন দেশ নায়ক দিবস হিসাবে উদযাপন করা হয়, আর মহাত্মা গান্ধীর জন্মদিন আন্তর্জাতিক বিশ্ব অহিংসা দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট, অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি? WBNVF WWCD 21-এর কোশ্চেন। এক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি, ইটানগর হবে সঠিক উত্তর। এই কোশ্চেন রিলেটেড কিন্তু অনেক কোশ্চেন চলে আসে, আমি প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারগুলো তুলে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং, এটা KPSI পিলির কোশ্চেন। লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্রি, এটা WBNVF অগ্রগামীর। মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল, মিজোরামের রাজধানী হচ্ছে আইজল, নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা, অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। এটাও প্রিভিয়াস ইয়ার কতবার রিপিট হয়েছে একটুখানি দেখে নাও, এখানে লিখে দিয়েছি, এতবার কিন্তু রিপিট হয়েছে। স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকী 12 জানুয়ারি, যেটা জাতীয় যুব দিবস পালন করা হয়। সিবি রমন অবদানের স্মরণ করছে 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করা হয়। এটা SSC CPOর কিন্তু তোমাদের এসছিল। তার সাথে বিখ্যাত খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ সিং এর জন্মদিনে ভারতে প্রতি বছর 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। তাহলে ক্রীড়া দিবস কবে? 29শে আগস্ট, এখান থেকে কমপ্লিট হয়ে গেল। তার সাথে সাথে তোমরা 15ই সেপ্টেম্বর ভারতীয় প্রকৌশল দিবস হিসাবে কিন্তু পালন করা হয়। বিশ্ব ছাত্র দিবস হচ্ছে প্রতি বছর 15ই অক্টোবর তারিখে কিন্তু পালন করা হয়। এখানে স্পেলিং মিস্টেক আছে। ভূমিকম্পের মাত্রা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? কোশ্চেনটা একটু মিস্টেক আছে। ভূমিকম্পের মাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি, সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কিন্তু ভূমিকম্পের মাত্রা মাপা হয়। চলো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নিই। জাহাজের বেগ মাপা হয় নটিক্যাল মাইল প্রতি ঘন্টা হিসাবে। তাপ মাপার যন্ত্রে ক্যালোরিমিটার, ওডোমিটারের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব মাপা হয়।
তোমাদের বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটারের সাহায্যে, দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় ল্যাক্টোমিটারের সাহায্যে, আর হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্স নীতির উপর নির্ভর করে গ্যাস ও বাষ্পের চাপ কিন্তু পরিমাপ করা হয়। এখান থেকে এতগুলো কিন্তু কোশ্চেন তোমাদের হয়ে গেল, প্রত্যেকটা কিন্তু ডাব্লিউবিপির রিপিটেড কোশ্চেন। এই তোমরা বুঝতে পারছো যে এই কোশ্চেন রিলেটেড আরও কী কী কোশ্চেনগুলো দিচ্ছে। দেখো এই কোশ্চেন রিলেটেড 19-এ দিয়েছে, 18-তে দিয়েছে, একটু ঘুরিয়ে দিচ্ছে, মানে তোমাদের টাইপটা একই রাখছে কিন্তু কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে দিচ্ছে। তার জন্য এইভাবে কিন্তু পড়তে হবে। পিভিএসইআর শুধু মুখস্থ করে গেলেই হবে না, পিভিএসইআর পড়তে হবে, সেই সাথে সাথে কোন টপিক থেকে পিভিএসইআরে দিয়েছে সেটা কিন্তু তোমাকে ভালো করে ক্লিয়ার করতে হবে, তবেই কিন্তু তুমি একটা ভালো স্কোর করতে পারবে। চলো আজকে ক্লাসটা অনেকক্ষণ হয়ে গেল, কারণ আমি একটু ডিপলি তোমাদের নলেজ দেওয়ার চেষ্টা করেছি পিভিএসইআর কোশ্চেনের সাথে সাথে। ভালো লাগলে লাইক করবে, সকলের মাঝে শেয়ার করবে, আর নতুন দর্শক হলে ফেসবুক থেকে দেখলে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। চলো আজকে ক্লাস এখানেই শেষ করা, সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।